তো আজকে আমাদের টপিক হলো যোজনী বা যোজ্যতা নির্ণয়। আমরা অনেকেই মৌলের যোজনী বা যোজ্যতা বের করতে পারি না। তো আমরা আজকে দেখব ডিটেলসে কিভাবে একটা মৌলের যোজনী বা যোজ্যতা বের করতে হয়। আসলে কার যোজনী কত 10 সেকেন্ডে। তো দেখা যাক। তো যোজনী বের করতে গেলে আসলে আমরা যোজনী কি সেটা জানা উচিত। তো যোজনী আসলে হলো অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। তার মানে কি, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেটাকে বলা হচ্ছে আমাদের যোজনী। তো এখন অণুটা কি, অণুটা আমরা হচ্ছে সবাই নাড়ু খেয়েছি। নাড়ু হচ্ছে কি এই যে মুড়ির নাড়ু, চিরার নাড়ু। তো এক একটা চিরাকে তুমি ধরতে পারো, একটা মুড়িকে তুমি ধরতে পারো পরমাণু। আর অসংখ্য মুড়ি একসাথে যুক্ত হয়ে আমরা কি একটা নাড়ু তৈরি করি। তো সেই নাড়ুটাকে বলা হচ্ছে অণু। তো এখন এই যে নাড়ু, সরি, তোমার নাড়ু তৈরি করতে গেলে কি দরকার? মুড়ি দরকার। এখন মুড়িটা যে একসাথে যুক্ত হবে কার দ্বারা? ওই যে গুড় বা চিনির দ্বারা। তো এই চিনিটাই হচ্ছে আমাদের সেই যোজনী। তো আমরা কি করতে পারি, একটা পরমাণুর সাথে অপর একটা পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতাটাকে, সেটাকে বলা হবে আমাদের যোজনী। এখন আমরা যোজনী কেমনে বাড়ি করব? যোজনী বাড়ি করতে গেলে হচ্ছে আমাদের দুইটা ধাতু সম্পর্কে জানতে হবে। একটা কি ধাতু, একটা হচ্ছে ধাতু, আর একটা হচ্ছে কি অধাতু। এখন ধাতুর ক্ষেত্রে এক প্রসেসে আমরা যোজনী বাড়ি করব, অধাতুর ক্ষেত্রে আরেক প্রসেসে। তো আসি ধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে বাড়ি করব। ধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে কোনো একটি ইলেকট্রন বিন্যাস, সরি, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর, কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটি তার যোজনী নির্দেশ করে। মানে একটা হচ্ছে গিয়ে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সে কয়টাই আমাদের কি হবে, যোজনী হবে। তো আশা করি তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস পারো। যদি না পারো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ইলেকট্রন বিন্যাস শিখাই দিব। তো আমি ধরে নিলাম এখন ধাতুটাকে আসলে কারা, ধাতু কারা আমরা মাথায় রাখবো যে পর্যায় সারণীর বামে যারা অবস্থিত যে সকল মৌল তাদেরকে বলা হচ্ছে ধাতু। আর একটু শর্টকাটে মাথায় রাখি যে যাদের পিছনে আম আছে, আম, যেরকম আমরা বলতে পারি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, যত ধরনের মৌলের শেষে আম আছে সবগুলো আমাদের কি হবে, ধাতু হবে। আর একটু মাথায় রাখি যে অধাতু করা যত প্রকার গ্যাস আছে, সৃষ্টিতে যত প্রকার গ্যাস আছে সবগুলো আমাদের কি অধাতু। তো যাই হোক, ধাতুর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখবে, ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে জয়টা ইলেকট্রন থাকবে, তো এটা আমাদের কি ধাতু। তাহলে আসি আমাদের ক্ষেত্রে সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, সোডিয়াম কত 11। তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর কি হবে, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6। তার মানে আমার কত হলো 10, আর একটা বাকি। তার মানে কি 3s1, এই তো 11। তার মানে সর্বশেষ কক্ষপথ কোনটা, এইটা আমার, তাই কি না? তো এই কক্ষপথে ইলেকট্রন কয়টা ভাইয়া, একটা। তার মানে সোডিয়ামের যোজনী আমার কত হইলো, তাহলে 1। বুঝলাম কিনা? এখন আসি সোডিয়াম ধরে নিলাম, আরেকটা নেই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত 12। তাহলে ম্যাগনেসিয়াম 12 হলে কি 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6। তার মানে এটি কত হইলো আমার 10। 10টা চলে গেল, আর কয়টা, দুইটা বাকি। তাহলে দুইটা বাকি 3s স্কয়ার। তার মানে এবার কত হবে, তাহলে আচ্ছা আমার যেহেতু সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন, তার মানে ম্যাগনেসিয়ামের আমার যোজনী কত 2। এই তো। এরপর যদি আমরা কোথায় আসি, অ্যালুমিনিয়াম কত 13। তাহলে কি হবে 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p1। এই তো। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, সর্বশেষ কক্ষপথে এই যে 2s একটা, আচ্ছা 2 একটা হচ্ছে কি আমাদের কি কক্ষপথ, 3 একটা কক্ষপথ, 4 একটা কক্ষপথ, 5 একটা কক্ষপথ। তাহলে এই জায়গায় আমাদের কক্ষপথ কত নাম্বার, তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা। তার মানে অ্যালুমিনিয়ামের আমার যোজনী কত 3। এই তো। এখন তোমরা বলতে পারেন যে ভাই আপনি তো এক ধারছে করেছেন। তাহলে আমি আসি ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম 20। তাহলে একটু আসি আমরা, ক্যালসিয়াম 20 তাহলে কত হবে, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2p6, কত হইল আমার 10 গেল। এখন আসি 3s স্কয়ার, 3p6, 3p6, 3d4s। তাহলে এখানে হবে 2। এখন কেন বলতে পারেন যে 3d তে কেন গেল না, 3d আমাদের যখন আমরা এইচএসসিতে আসবো তখন আমরা একটা জানবো আউটবাউ নীতি। তো আউটবাউ নীতিতে বলা হচ্ছে
যে কি আগে ইলেকট্রন নিম্ন কক্ষপথে যাবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ কক্ষপথে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে 4s এর তুলনায় 3d একটু উচ্চ মানের কক্ষপথ, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনটা 3d-তে না যে কোথায় গেল, 4s এ গেল। তাহলে সেক্ষেত্রে আমরা একটু যদি হিসাব করি, তাহলে ক্যালসিয়াম এটা দেখি 10টা, আর এটা দেখি আমাদের এটা 2 আর 6 8, 8 আর 2 10, তার মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কটা আমার 2টা, তার মানে আমার ক্যালসিয়ামের যোজনী 20। এটা সরি, ক্যালসিয়ামের যোজনী কত 2। তাহলে এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ধাতুর ক্ষেত্রে। ধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন সেই কয়টাই আমাদের কি যোজনী। বুঝতে পেরেছি? আসো এখন আমাদের ক্ষেত্রে যাইতে হবে অধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রে কি বলতেছে? অধাতুর ক্ষেত্রে বলতেছে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর, কোন একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটি তার যোজনী নির্দেশ করে। তাহলে বিজোড় ইলেকট্রন আমাকে খুঁজে বের করতে হবে, বিজোড় ইলেকট্রন। তাহলে দেখি আমরা যদি একটু আসি, অক্সিজেন। অক্সিজেন কত? এই যেহেতু অক্সিজেন একটা গ্যাস, তার মানে কি আমি কিছুক্ষণ আগে বলছি যে যত প্রকার গ্যাস আছে সবগুলো আমাদের অধাতু। তাহলে অক্সিজেন আমাদের একটা কি গ্যাস। আচ্ছা, গ্যাস যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে 1s² 2p6 8 হয়ে গেছে, তাই কি না? এটা হয়েছে তোমার? না তো ভাইয়া, ইলেকট্রন বিন্যাস শিখতে হবে আমাদের, নাহলে কিন্তু আসলে হবে না। তাহলে কত গেল? এই তো 4, তাই কি না? এই যে 2টা আর 4টা 8টা হয়েছে। এখন এই যে এখানে কোথায় বিজোড় ইলেকট্রন আছে? কোথাও নাই তো, সব তো জোর। এখন উপায় নাই। তাহলে এখন আমরা যখন কলেজে বা ইন্টারমিডিয়েটে আসবো, আমরা একটা নীতি পড়বো। কিসের নীতি? হুন্ডের নীতি। হুন্ড বলেছে যে কোনো একটা স্তরে, শক্তি স্তরে সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকার যে প্রবণতা, সবচেয়ে বিজোড় অবস্থায় থাকার যে প্রবণতা, সেক্ষেত্রে আমরা P6, সেক্ষেত্রে P এর ঘর আমরা কয়টা পাই? 3টা পাই। এই যে ধরো একটা PX, একটা PY আর একটা কি PZ। তারপর আমরা ডি এর ক্ষেত্রে কত দেখি? 10। তাহলে ডি এর আছে আমাদের কয়টা ঘর? 5টা ঘর থাকবে। 1 2 3 4, 1 2 3 1 2 3 4 5, এই 5টা ঘর থাকবে। এফ এর জন্য 7টা ঘর থাকবে, এরকমটা। তো আমরা একটু যদি খেয়াল করি, কিন্তু এসের জন্য ওরকম স্পেসিফিক কোনো ঘর নেই, দিলেও দিতে পারি। এই জায়গায় দেখেন তো, এই যে এইখানে আমার কি আছে? পি আছে। তাহলে সেক্ষেত্রে এই পি এর ঘর কয়টা হবে? অবশ্যই যেহেতু 6 আছে, তার মানে অর্ধেক 3টা ঘর হবে, 3টা ঘর। তাহলে এটার নাম আছে আমার পি 2px 2py এবং 2pz, 3টা পেলাম। তো এক্ষেত্রে যেহেতু 2টা ইলেকট্রন আছে, প্রথমে ক্রমান্বয়ে একটা করে আগে হুন্ডের নীতি বলছে যে ক্রমান্বয়ে একটা করে আগে ইলেকট্রন যাবে, তারপর যাওয়ার পর যে কয়টা যদি থাকে বাঁচি তাহলে অন্য ঘরে যাবে, যদি না থাকে তাহলে ওই শেষ। তাহলে এক্ষেত্রে দেখেন কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে একটা এইভাবে গেল, এই তারপর আরেকটা এইভাবে যাবে। তো এইটা নিয়ে আমাদের আপাতত টেনশন নেই, এইটা আসেন। তো একটু টাকাই সর্বশেষ ইলেকট্রন এগুলোই তো। তাহলে আছে কয়টা? 4টা। তাহলে ক্রমান্বয়ে একটা করে আগে যাবে, এরকম ভাবে তীর চিহ্ন দিতে হবে। এরপর এখনো কয়টা বাকি? একটা বাকি। তাহলে ওই একটা আমাদের এরকম ভাবে যাবে। যদি আরো বাকি যদি থাকতো, তাহলে আমরা এরকম ভাবে দিতাম, এরকম ভাবে দিতাম। কিন্তু দেখো তো, এই যে আগে একটা 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 করে দেওয়ার পর কয়টা বাকি আছে আমার? আর একটা বাকি আছে। তাহলে একটা আমরা এইভাবে দেবো। তাহলে এক্ষেত্রে আমরা দেখি বিজোড় ঘর কয়টা আমার? বিজোড় ঘর কয়টা? 2টা না? বিজোড় ঘর কয়টা? 2টা। তাহলে সেক্ষেত্রে আমার অক্সিজেনের যোজনী কত আসতেছে? 2। এই তো অক্সিজেনের জন্য কত আমাদের? 2। এরপর আসেন ক্লোরিন। সে কথা, ক্লোরিন কত? 17, তাই কি না? তাহলে ইলেকট্রন বিন্যাসটা একটু যদি করি, তাহলে 1s² 2s², 2p6 3s², তার মানে কত হলে 10 10 12, তাহলে আমার কত আছে? 3p5। এই তো 3p5, তাই না? তাহলে এখন আসি, এগুলো তো আমাদের এই বক্স দেওয়ার দরকার নেই, তাই কি না? এগুলো নিয়ে আমরা টেনশন নাই। পিছনে কি আছে? পি আছে। পি এর জন্য কয়টা ঘর? 3টা ঘর। তাহলে 3টা ঘর যদি আমি লিখি, তাহলে কি রকম হবে এই পি এর জন্য? তাহলে কি একটা হচ্ছে গিয়ে 3p, এই যে 3টা দিছি সামনেটা 3x, তাহলে 3p 3y এবং 3pz। তাহলে আমি যদি এটা কি করি, এখন যদি দেই, প্রথমে কয়টা আছে? একটা করে যাবে আগে, হুন্ডের নীতিতে আছে আগে একটা করে যাবে, তারপরে ক্রমান্বয়ে। তাহলে এই একটা গেল, একটা গেল, একটা গেল, আছে বাকি কয়টা? আছে বাকি কয়টা? আরো 2টা বাকি আছে। তাহলে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, আর আছে কি আমার? দেখো তো, পি এর 5টা তো ওকে। কয়টা ঘর বাকি? একটা ঘর বাকি। তার মানে ক্লোরিনের যোজনী কত? আমরা ক্লোরিনের যোজনী আমাদের আসতেছে 1।
তো আমরা ঠিক সেমভাবে ধাতুর ক্ষেত্রে কি বলতে পারি, ধাতুর ক্ষেত্রে বলা হচ্ছে সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন সে কটা আমরা যোজনী, অধাতুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন মানে বিজোড় অবস্থায় থাকবে সে কটা আমাদের যোজনী। এখন যে এই হচ্ছে আমাদের ধাতু এবং অধাতু যোজনী বাইর করার প্রসেস। তো আশা করি সকলে বুঝছো, আর যদি না বুঝো অবশ্যই জানাবা। আর একটা কথা যে আমরা অনেক সময় দেখি যে যে একটা মৌলের একাধিক যোজনী, সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, কেমনে আসলে একাধিক যোজনী হয়। তো এই ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সকলকে।